আজকের ভিডিওর টপিক হবে স্নোবল চন্দ্রমল্লিকার খাবার কি হবে, তার মাটি কি হবে, তার যত্ন কেমন হবে, তার কতটা পিঞ্চিং আমরা করব এবং তার কতটা রোদ প্রয়োজন, কি কি ফার্টিলাইজার মানে লিকুইড খাবার আমরা কেমনভাবে দেব গাছে, একটা গাছে আমরা কতগুলো ফুল রাখবো। হাই, আমি শর্মিষ্ঠা, চলে এসেছি আজকে আমি আবার ছাদ বাগানে। তো আজকের পুরো টপিক হবে স্নোবল চন্দ্রমল্লিকা। যেহেতু সামনে শীত আসছে, বাগানের সব থেকে ভালো ফুলের মধ্যে আমরা ধরি চন্দ্রমল্লিকা, পমপম, কখনো ধরি চন্দ্রমল্লিকা, স্নোবল। এই যে বৃষ্টি চলছে, গাছপালা প্রায় আমার শেষের মতন অবস্থা হয়ে গেছে। আমি পমপম একদমই কম লাগিয়েছিলাম, এবার আমার দেরিও হয়ে গেছে, তার সঙ্গে যা বৃষ্টি হয়েছে পমপমের তো এমনি খুবই খারাপ অবস্থা। সঙ্গে লাগিয়েছিলাম অনেকগুলো স্নোবল, প্রায় 20টা মতন চারা আমি এনেছিলাম, তার মধ্যে বেশ কিছু কিন্তু জলের ঠেলাতে মরে গেছে। এই যে এদিকে যে চারাগুলো দেখছো সবটাই কিন্তু স্নোবল ছিল। দেখো বৃষ্টিতে কি অবস্থা হয়েছে, মাত্র এই কটা গাছই বেঁচে আছে। এই কটা গাছকে বাঁচিয়ে রাখতে এবং আরো ভালো রাখতে আমরা এখন কি কি করব। নার্সারি থেকে খুব ছোট ছোট চারা এনে লাগিয়েছিলাম, দেখিয়েছিলাম যে ভার্মি কম্পোস্ট আর মাটি দিয়ে লাগিয়েছিলাম। অনেকেই বলেছিলে দিদি এই ভার্মি কম্পোস্ট দিলেন, নিমখোল দিলেন না, তাতে মাটিতে কি কোনো পোকা হবে? লক্ষ্য করে দেখো এই মাটিতে কিন্তু কোনোই পোকা নেই এবং একটা পোকাও কিন্তু হয়নি। তো দেখতে পাচ্ছ গাছ যেগুলো হয়েছে সেগুলো কিন্তু ভীষণ হেলদি হয়ে আছে। আমায় একজন কমেন্ট করে বলেছিল যে দিদি কেন এত বড় টবে লাগাচ্ছ, মানে এই ছোট ছোট গাছ বড় টবে কেন লাগাচ্ছ? আমি যখন এই বড় টবে লাগিয়েছিলাম, লক্ষ্য করে দেখো প্রত্যেকটা টবের মাটি কিন্তু আমি কম কম করে লাগিয়েছিলাম। যেমন যেমন গাছ আস্তে আস্তে বড় হতে থাকবে আমি তেমন তেমন এর মাটিটা কিন্তু চাপাতে থাকবো। প্রথমেই আমি টব ভর্তি করে মাটি কিন্তু এখানে দিইনি। অতএব যখন তোমরা এরকম ফাইনাল পটিং করে লাগিয়ে দেবে, মানে বড় পটিংয়ে লাগিয়ে দেবে, প্রথমে কিন্তু তোমরা চেষ্টা করবে সবসময় যেন টবের মাটি হবে একদমই অল্প, কোনো রকমে গাছটাকে লাগিয়ে দিতে হবে, ভার্মি কম্পোস্ট দিয়ে লাগিয়ে দিয়ে ওকে ছেড়ে দিতে হবে। এখন যেমন আমার এই যে মাটিটা দেখতে পাচ্ছ কতটা কম হয়েছে, এরপর কিন্তু আমি আস্তে আস্তে করে আমার খাবার যুক্ত মাটি কিন্তু আমি আস্তে আস্তে করে চাপাতে থাকবো। তো এবার আমি বলবো যে এই গাছ লাগানোর পরে কি হয়, অনেক সময় গাছগুলো কিন্তু মারা যায়। কি হয়, এই যখন মাটি পড়ে যায়, মানে মাটিটা অনেক সময় এরকম জমাট বেঁধে যায়, জমাট বেঁধে যাওয়ার ফলে মাটি কিন্তু নিঃশ্বাস নিতে পারে না সঠিকভাবে, সেক্ষেত্রে গাছের শিকড় কিন্তু বৃদ্ধি পায় না, তার ফলে কিন্তু গাছ মরে যায়। লাগানোর কিছুদিন পরে, প্রায় দিন 15 পর থেকে তোমরা কিন্তু এইভাবে গাছকে খুঁড়ে খুঁড়ে দেওয়ার চেষ্টাটা করবে। তাতে কি হবে, গাছের মাটিটা শক্ত হয়ে যাবে না আর গাছের শিকড় খুব তাড়াতাড়ি করে বৃদ্ধি পাবে। গাছের শিকড় যত তাড়াতাড়ি করে বৃদ্ধি পাবে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি করে হেলদি হবে। দেখে বুঝতেই পারছো আমার মাটি কিন্তু ভীষণই ঝুরঝুরে। এই দেখো ভার্মি কম্পোস্ট দিয়ে লাগিয়েছিলাম বলে মাটি কিন্তু কতটা ঝুরঝুরে। তো যখন তোমরা এরকম লাগানো হয়ে যাবে তার 15 দিন পর থেকে তোমরা হালকা হালকা করে কিন্তু এই মাটিকে অবশ্য করে কিন্তু সাইডে হালকা হালকা করে খুঁড়তে থাকবে। তো এবার বলবো এই গাছ জল কেমন পছন্দ করে। এই গাছ কিন্তু ভীষণ জল পছন্দ করে না, ওই জন্য ওয়েল ড্রেনিং সিস্টেম ভীষণ দরকার এই গাছের জন্য। আর ওপরের মাটি যখন শুকাবে তখনই গাছে জল দেবে। এই দেখো কতটা ঝুরঝুরে হয়ে আছে, এখনই আমরা কিন্তু জল দেব এই গাছে। এই গাছ জল যেমন পছন্দ করে না ঠিকই, তবে হালকা একটা ময়েশ্চার ভাব থাকবে মাটিতে সেরকম কিন্তু ভীষণভাবে পছন্দ করে। এই গাছে যদি জল বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছের শিকড় খুব তাড়াতাড়ি করে পচে যাবে। তাহলে জলটা কিন্তু আমাদেরকে সবসময়ের জন্য এই গাছে বুঝে দিতে হবে। বিশেষ করে স্নোবলে তো জল একটু কমই লাগে, তাতে গাছের তেমন কোনো ক্ষতি হবে না, মরবে না। আমার গাছগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যথেষ্ট কিন্তু হেলদি আছে এবং গাছ আপাতত সুস্থই আছে। তো এবার বলবো আমরা এই গাছে কি খাবার দেব। গাছ লাগানোর 15 দিন পর থেকেই, হ্যাঁ একদম ঠিকই বলছি আমি, গাছ লাগানোর ঠিক 15 দিন পর থেকেই আমরা এই গাছে তরল খাবার দেব। কি দেব? এই যে আমরা দিয়েছি সর্ষের খোল, আর এখানে আমার কিচেন আছে, কিচেন কম্পোস্টের জল, আর এটা কিছুটা বৃষ্টির জল ছিল। এরকম বৃষ্টির জল ধরে রাখতে পারলে তো ভীষণই ভালো। তো কিছুটা দেব এইরকম সর্ষের খোল, আর সঙ্গে এই যে কিচেন কম্পোস্ট ছিল, এই কিচেন কম্পোস্টের মানে যেই সবজিগুলোকে আমি ভিজিয়ে রাখি এরকম এক মগ করে দেব। এবার এর মধ্যে আমি সবটাই জল মেশাবো। তো এই সবটাই জল মেশাবো, দেখতেই পেলে যে আমার সর্ষের খোল আর কিচেন ওয়েস্টের যেই লিকুইডটা ছিল সেটা আমি কতটা দিলাম।
এটা এভাবে জল দিয়ে পুরো 1 বালতি ভর্তি করব। আমার এই বালতিটা 15 লিটারের একটা বালতি। তো 15 লিটারের বালতিতে আমি ওই হাফ মগ, মানে এই মগের হাফ মগ মতো নিয়েছিলাম সর্ষের খোল, আর হাফ মগ মতো কিচেন কম্পোস্ট নিয়েছিলাম। এই বালতিটাকে পুরোটাই ভর্তি করে দেব। এর মধ্যে মিশাবো হচ্ছে কালো ডিএপি। এই যে কালো ডিএপি এর মধ্যে মিশিয়ে দিয়ে আমি আরও আরেকদিন ফেলে রাখবো। এই যে এটাকে নিয়ে কালো ডিএপি এভাবে মিশিয়ে দেবো। তাতে কি হবে, কালো ডিএপিটা জলের মধ্যে খুব সহজেই কিন্তু গুলে যাবে। এরপর যখন আমরা দেব এই সারটা, লিকুইড মানে তরলটা, গাছে দেখবে এত বড় বড় ফুল হবে। এই গাছ কিন্তু গাছের জন্য অমৃত খাবার। এই তরলটাকে তোমরা 7 দিন অন্তর অন্তর দিতে পারো, কিন্তু আমি বলবো যে খুব তাড়াতাড়ি করে শীত চলে আসছে, তাই 3 দিন অন্তর অন্তর দেওয়াটাই কিন্তু সবচেয়ে ভালো। আমরা এই তরল খাবারটা দেব, তার আগের দিন কিন্তু জলের পরিমাণটা আমরা একটুখানি কমিয়ে দেব, মানে একটু কম জল দেব। তারপরে আমরা এই জলটা এই রকম লিকুইড করে করে নিয়ে একটু দূর দিয়ে এইভাবে করে দিয়ে দেব। আজকে হয়তো ডিএপিটা গলেনি, আমি তোমাদেরকে এরকম দেখানোর জন্যই দিলাম। তোমরা এরকম জলের মধ্যে ডিএপি দেবে, দিয়ে একটা দিন ফেলে রাখবে, দিয়ে এই রকম লিকুইড করে জল সব গাছে অল্প অল্প করে দিয়ে দেবে। দেখতে থাকবে এই যে পুরো অমৃত খাবার। এরপর যখন আস্তে আস্তে কুড়ি আসবে সে গাছে, তখন আবার অন্য রকমের খাবার হয়ে যাবে। এবার বলবো আমরা এই যে এতটা করে মাটি গ্যাপিং হয়ে আছে, গাছ যেহেতু বাড়ছে, এবার আমরা মাটিটা দেব। তো মাটির সঙ্গে আমরা কি কি মেশাবো, মাটির মধ্যে দেব গোবর সার, হাড় গুঁড়ো শিংকুচি 1 মুঠো করে, সর্ষের খোল 1 মুঠো, নিম খোল 1 মুঠো, তার মধ্যে দেব একটুখানি চুন, পটাশ দেব ছোট চামচের 1 চামচের মতন, আর দেব সুপার ফসফেট, সেটাও ছোট চামচের 1 মুঠো মতন, আর অবশ্য করে কিন্তু নিম খোলও আমরা এখানে দেব। এই সবগুলো মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে আমরা এই আস্তে করে, মানে অল্প পরিমাণে মাটি দেব। সবটা টব আমরা এই মুহূর্তে ভর্তি করব না, সবটা টব আমরা আবার কিছুদিন পরে ভর্তি করব, কারণ গাছ যখন আস্তে আস্তে বড় হবে তখন মাটি কিন্তু আস্তে আস্তে করে চাপতে থাকবে। চুন দিতে বলছি এ কারণে, এই গাছ একদম অম্লত্ব পছন্দ করে না। চুন দিলে কি হবে, গাছের মাটির যে অম্লত্ব, চুন দেওয়ার ফলে সেই অম্লত্বটা নষ্ট হয়ে যায়। তাই আমরা এখানে অল্প 1 চামচের মতন চুনকে ওই মাটির মধ্যে কিন্তু ব্যবহার করব। তো এবারে টপিক হচ্ছে এই গাছকে কি আমরা পিঞ্চিং করব? হ্যাঁ, না, এই গাছে আমাদের তেমনভাবে পিঞ্চিংয়ের প্রয়োজন হয় না। এ কারণে যেহেতু এটা স্নোবল, এটাকে যদি আমরা বেশি পিঞ্চিং করে দিই তাহলে কিন্তু এটা অনেকগুলো ফুল চলে আসবে। অনেকগুলো ফুল চলে আসার দরুন যে ফুলের যে সাইজটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাবে। এ গাছে আমরা ম্যাক্সিমাম 2 থেকে 3টে ফুল, কোনো কোনো গাছে তো অনেক যারা গার্ডেনাররা আছে তারা কিন্তু কখনো কখনো 1টা ফুলও রাখে। তো কেউ তোমরা চাইলে 1টা ফুলও রাখতে পারো, আবার কেউ চাইলে অনেকগুলো ফুল রাখতে পারো। তবে আমার ওপিনিয়ন, কোনো কোনো গাছে 1টা ফুল রাখো, আর কোনো কোনো গাছে 2 থেকে 3টে ফুল নাও। তো যারা যেই গাছে 3টে ফুল চাইছো তারা এই যে মাথাটাকে এভাবে একটাই পিঞ্চিং করে দেবে। এই মাথাটা পিঞ্চিং করে দিলে কি হবে, এর পাশ থেকে থেকে আরও ডাল গজাতে থাকবে। তখন এখান থেকে মাত্র 1টা ডাল নেবে, অথবা এখান থেকে আরেকটা ডাল, তাহলে হলো 2 অথবা 3টে ডাল, তার বেশি কোনো ডাল লাগবে না। সেই ব্রাঞ্চ থেকে যখন পাশ থেকে ছোট ছোট করে আবার ডাল বেরোবে, তখন সেই ডালগুলোকে পিঞ্চিং করবে, কিন্তু তার জন্য কখনো মাথার ডালটাকে পিঞ্চিং করবে না। এই যে মানে নতুন যে ডালটা গজালো তার মাথার এই ডালটা কিন্তু কখনোই পিঞ্চিং করবে না। নতুন ডালের থেকে যে ছোট ছোট ডালগুলো বেরোচ্ছে সেইগুলোকে পিঞ্চিং করব, কারণ মাথাতেই আসে এর এই ফুলটা। একমাত্র চন্দ্রমল্লিকার পমপমেই পিঞ্চিং করে প্রচুর ফুল পাওয়া যায়। কেউ কেউ 500, 600, 1000, 2000। গত বছরেই আমি করেছিলাম চন্দ্রমল্লিকার পমপমে প্রায় 1000-1500 ফুল আমি তৈরি করেছিলাম। তাহলে পিঞ্চিং একমাত্র চন্দ্রমল্লিকার পমপমেই হয়। এই স্নোবলে পিঞ্চিং কিন্তু খুব একটা করার দরকার নেই। এবার বলবো এ গাছ রোদ কেমন পছন্দ করে। এ গাছ ভীষণ রোদ পছন্দ করে। যেহেতু এখন এই আস্তে আস্তে শীত চলে আসছে, ছাদের একটা অংশে রোদ আসে, আরেকটা অংশে রোদ আসে না। তাই যেখানে সারাদিন 7-8 ঘন্টার রোদ আসে সে জায়গাতে আমরা কন্টিনিউ এভাবেই ফেলে রাখবো। আর মাঝে মাঝে দিন 15 অন্তর অন্তর টবকে কিন্তু আমরা এরকমভাবে উল্টো করে ঘুরিয়ে দেব। কেন ঘুরিয়ে দেব? যখন ছাদের একটা সাইড থেকে, সাপোজ ধরো এই সাইড থেকে রোদটা আসছে, এই পেছনের দিকটা তো আর রোদটা পাচ্ছে না, ওই জন্যই আমরা কি করব, এই টবগুলোকে, সাপোজ ধরো এই
রোদটা ধরো এই দিকের গাছে আসছে, কিন্তু এই দিকের অংশটাতে রোদটা অতটা আসে না, তাই দিন 15 অন্তর অন্তর আমরা কিন্তু টবকে এইভাবে ঘুরিয়ে দেবো। লক্ষ্য করে দেখো আমার যে ওদিক থেকে রোদটা আসছিল, তাই এর পাতার যে বৃদ্ধিটা কিন্তু এই দিকটাতে বেশি। যদি এদিকে রোদটা ডিরেক্ট আসে না, তাই এই পাতার বৃদ্ধি কিন্তু কম। তাই আমরা পুরোটাতেই বৃদ্ধি চাই বলে এরকম 15 দিন অন্তর অন্তর টবকে কিন্তু আমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাখবো। তাতে গাছের শালক সংশ্লেষ করতে ভীষণ সুবিধা হয় এবং গাছ যথাযথভাবে চারিদিক থেকে সুন্দরভাবে বৃদ্ধি পায়। তো সিজনাল গাছ আপাতত তোমরা চন্দ্রমল্লিকার এইটুকুনি কাজ কারবার করো, বাকি যত গাছ বড় হতে থাকবে আপডেট ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো এই মুহূর্তে চন্দ্রমল্লিকার সঙ্গে তোমরা আরও আরেকটি গাছের খুব ভালো করে তৈরি করতে পারো, সেটা হলো ড্রাগন। যেহেতু ড্রাগনের এখন প্রায় শেষ হয়ে গেছে, মানে এই যে বছরে ড্রাগনটা হলো আর কিন্তু ড্রাগন ফুটবে না, এটাই শেষ। আমার গাছে এই নিয়ে প্রায় 3 বার ফল দিল। এখন তোমরা কি করতে পারো, ড্রাগনের দুরকমভাবে তোমরা গাছ তৈরি করতে পারো। এক হচ্ছে এই ফল থেকে, এই ফলের যে বীজ আছে সেখান থেকে তোমরা তৈরি করতে পারো, আর এক এই গাছের ডালের কাটিং করে খুব সহজেই কিন্তু তোমরা চারা তৈরি করতে পারো। তবে বীজ থেকে করলে কিন্তু একটু লেট হয়, সেই গাছের ফল আসতে প্রায় 4 থেকে 5 বছর সময় লেগে যায় বীজ থেকে তৈরি করলে। আর যদি আমরা এরকম ফল হওয়া গাছের কাটিং থেকে কিভাবে করব, জাস্ট এভাবে কেটে নিয়ে আমরা গাছটাকে পুঁতে দেবো, সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি ফল আসার সম্ভাবনা থাকে। আমার যে গাছটায় দেখছো মাত্র 1.5 বছর, মানে এর এখন বয়স 3 বছর হয়ে গেছে, কিন্তু এর যখন 1.5 বছর বয়স ছিল তখন থেকে এই গাছ ফল দেওয়া শুরু করেছিল। তাই বলবো, অনেকেই আমাকে জানতে চাও যে দিদি আমরা কি কাটিং থেকে করবো নাকি ডাল থেকে, তাদের জন্য এই সাজেশনটাই আমি দেব যে তোমরা এরকম কাটিং থেকে, ফল হওয়া গাছের কাটিং থেকে তোমরা গাছ তৈরি করো, দেখো খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু ফল পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি কিন্তু এইটুকুনি ছিল। লাইক কমেন্ট করতে ভুলে যেও না, যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে, টাটা।